স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, হটস্পট বরগুনা। এডিস মশা নিধনে প্রশাসনের উদাসীনতাই দায়ী বলে অভিযোগ এলাকাবাসীর। ছোট হয়ে আসছে জাহাজ ভাঙা শিল্প, ১২৫টি শিপইয়ার্ডের মধ্যে চালু মাত্র ২৫টি, বন্ধের মুখে আরও ১১টি। অস্তিত্ব রক্ষায় ঋণ দাবি। এবং ইশাককে মেয়রের দায়িত্ব দিতে ফের বিক্ষোভ, স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে বেড়ে চলেছে ডেঙ্গু সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন, আর হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৯ জন রোগী। সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা দিয়েছে বরিশাল বিভাগে। নতুন ভর্তি রোগীর সংখ্যা ১০১ জন। বিশেষ করে বরগুনার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। নতুন করে ৫৮ জন ভর্তি হয়েছে ওই জেলায়। মোট ২৪১ জন চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজেও বাড়ছে ভর্তি রোগী, সেখানে চিকিৎসা নিচ্ছেন ৮০ জনেরও বেশি। দক্ষিণের জেলা বরগুনা হয়ে উঠেছে ডেঙ্গুর হটস্পট, সেখানে বেড়েই চলেছে ডেঙ্গু সংক্রমণ। এজন্য এডিস মশা নিধনে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন অনেকেই। বরগুনার প্রতিনিধি মুশফিক আরিফের রিপোর্ট। জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত বরগুনা জেলার ২৫০ শয্যার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৮০০ জন। এর আগের মাসে ওই হাসপাতালে ভর্তি ছিলেন ৭৮৪ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এপ্রিল থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছেন প্রায় ১৮০০ জনের উপরে। ২ সপ্তাহে জেলায় ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে ৫ জনের। এর বাইরে ঢাকার বিভিন্ন হাসপাতালেও মারা গেছেন জেলার বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগী। যে সমস্ত হেলথ ফ্যাসিলিটিজে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরটা আমাদের এখানে এন্ট্রি হয়নি। এই সংখ্যাটাও নেহায়েত কম না, ৩ থেকে ৪ জনের মতো সম্ভবত। সব মিলিয়ে বরগুনার বাসিন্দার যদি মৃত্যুর কথা বলি তাহলে আপনার ৮ থেকে ৯ জন, আমাদের রিপোর্টেড ৫ জন। এদিকে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় জনবল সংকটে জেলার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একদিকে যেমন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা, অন্যদিকে সুষ্ঠু সেবা দিতেও হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। চিকিৎসকের পাশাপাশি নার্স সংকট অনেক। সিট পাচ্ছি না, যে যেখানে পাচ্ছি সেখানেই একদম বসে পড়ছি। এখানে সিট আছে ৫০টা, কিন্তু রুগী আছে ১২৫টা। সারা বিভাগের একটা জেলাতে, সারা ৫টা জেলাতে যেটা না হচ্ছে তার চেয়ে বেশি রোগী ডায়াগনোসিস হচ্ছে বরগুনাতে। অভিযোগ রয়েছে আইইডিসিআরের সতর্কতা থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন জলাশয় কিংবা জলাবদ্ধ স্থানে এডিস মশার লার্ভা নিধনে প্রশাসনিকভাবে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। রাস্তাঘাটে হাঁটা যায় না, ছাগল বেড়ায় এবং দেখেন ডিরেং বিরেং এককালে দুনিয়া নোংরা পরিবেশে এখানে এখন সব এলাকায় পৌরসভায় দেয় না এবং নিম্নমানের, যথেষ্ট নিম্নমানের ঔষধ দেওয়া হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডেই এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম নিয়মিত চলছে। এর পাশাপাশি জনসচেতনতা, যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করছি, লিফলেট বিতরণ করছি, মানুষদেরকে সচেতন করছি। জেলায় ডেঙ্গু প্রতিরোধ এবং হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে প্রায় প্রতিদিনই মানববন্ধন ও সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা। সবশেষ ২৪ ঘন্টায় নতুন করে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকজন করোনা শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় নতুন করে একজন সহ চলতি মাসে জেলায় মোট ৯ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা, জেলার বাসিন্দা বাকি ২ জন। এদিকে কুমিল্লায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন, তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং ১ জন নারী চিকিৎসক। এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধ এবং শনাক্তে দেশের বিভিন্ন জেলায় এখনও কোনো ব্যবস্থা নেই। মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলার হাসপাতালে পিসিআর ল্যাব এবং কিট না থাকায় করোনা পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন মানুষ। প্রতিদিন করোনা শনাক্ত হলেও স্বাস্থ্যবিধি মানায় সচেতনতা নেই বেশিরভাগ মানুষের মধ্যে। ছোট হয়ে আসছে দেশের জাহাজ ভাঙা শিল্প। ১২৫টি শিপইয়ার্ডের মধ্যে চালু আছে ২৫টি।
জুনের পরে বন্ধ হয়ে যেতে পারে আরও 11টি শিল্প। সংশ্লিষ্টরা বলছেন, গ্রিন ইয়ার তৈরির জন্য বাড়তি সময় এবং অর্থ দরকার হবে। এমন অবস্থায় ব্যাংক ঋণের জন্য সরকারের নীতি নির্ধারকদের সুনজরই পারে এই শিল্পকে রক্ষা করতে। নাজমুল সাদেকের রিপোর্ট। দেশে বছরে লোহার চাহিদা 60 থেকে 65 লাখ টন। জাহাজ ভাঙা শিল্প এবং আমদানিকৃত স্ক্র্যাপ থেকে তৈরি বিলেটে মেটানো হয় এই চাহিদা। এই জন্য চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূলে গড়ে উঠেছে প্রায় 125টি জাহাজ ভাঙা শিল্প প্রতিষ্ঠান। এখান থেকে চাহিদার 55% লোহা যোগান পায় দেশ। করোনা কাল থেকে নানামুখী চাপে বন্ধ হতে হতে এখন টিকে আছে মাত্র 25টি। এর মধ্যে 7টি প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব বা গ্রিন ইয়ার্ড। আরও 7টিতে গ্রিন ইয়ার্ড সনদ পাওয়ার কাজ চলছে। বাকি ইয়ার্ডগুলো হংকং কনভেনশন অনুযায়ী আগামী জুনের মধ্যে গ্রিন না হলে জাহাজ ভাঙার ছাড়পত্র পাবে না। অথচ দেশি পরিবেশ মন্ত্রণালয় আগে থেকে লাল তালিকাভুক্তি করে রাখার কারণে ব্যাংক ঋণ না পাওয়ায় আর্থিক সংকটে গ্রিন ইয়ার্ডে রূপান্তর হতে পারছে না জাহাজ ভাঙা শিল্প প্রতিষ্ঠানগুলো। এর ফলে দেশে লোহার সংকট প্রকট হবে। এই অবস্থাকে জাহাজ ভাঙা শিল্প বন্ধের ষড়যন্ত্র মনে করছেন জানান ইয়ার্ড মালিকরা। কিছু আমাদের দেশি এবং বিদেশি চক্রের কারণে আজকে আমাদের এই শিপ বেকিংয়ের এই অবস্থা, এবং আমাদের শিল্প মন্ত্রণালয় কোনো পারমিশন দিচ্ছে না। তো যদি শিল্প মন্ত্রণালয় পারমিশন না দেয় তাহলে আমরা জাহাজ কিনবো কেমনে, আনবো কেমনে? বাংলাদেশে যেহেতু কোনো খনি নাই, লোহার মার্কেটে আমাদের এই ব্যবসা থেকে 50 থেকে 60% মিনিমাম আমরা এখানে সহযোগিতা করতাম। ওইখানে যদি ওই 60% যদি 5% যদি এখন ইয়ার্ড গ্রিন হয়, তাহলে কিভাবে ওই মার্কেটে তো একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়ে যাবে, এটা একটা স্বাভাবিক। গ্রিন ইয়ার্ড মালিকরা বলছেন, অর্ধশত কোটি টাকা খরচে গ্রিন ইয়ার্ড করার মতো সামর্থ্য অধিকাংশের নেই। এর জন্য সরকার সহযোগিতা না করলে পাটকলের ভাগ্য বরণ করবে জাহাজ ভাঙার শিল্প। এটা বিদেশি চক্রান্ত এবং দেশীয় কিছু ষড়যন্ত্রের কারণে যেভাবে পাটকল বন্ধ হয়েছে, এটার মধ্যে সেরকম একটা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি। জাহাজ ভাঙা শিল্পের পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে জানিয়ে কর্মকর্তারা বলছেন, লোহার চাহিদা বিবেচনায় নীতি নির্ধারকরা সুনজর দিলে এই শিল্প রক্ষা পাবে। আমরা চাই না, কেউ চাই না আসলে একটা শিল্প সেক্টর বন্ধ হয়ে যাক, কিন্তু পাশাপাশি শ্রমিকের নিরাপত্তার বিষয়টাও তো দেখতে হবে। সব নজরে রেখে আমার মনে হয় দেশের যারা পলিসি মেকার যারা আছেন তারা যদি এই শিল্পটাতে একটু নজর দেন তাহলে মনে হয় শিল্পটা রক্ষা পাবে এবং শ্রমিকরা অনেক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। 2023 সালে 170টি এবং 2024 সালে 130টি জাহাজ আমদানি হয় ভাঙার জন্য। এক বছরের ব্যবধানে জাহাজ আমদানি কমেছে 40টি। চলতি বছর আরও কমেছে আমদানি। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। ঈদের বিরতির পর আবারও ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনরতরা। সেখানে উপস্থিত হয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইশাক হোসেন। আজ সকালে ইশাকের অনুসারীরা দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা দায়িত্ব দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন। বেলা 11টার দিকে সেখানে আসেন ইশাক হোসেন। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। সরকারকে বলবো, এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয়, ওরা কয়দিন করে এমনি আন্দোলন থেমে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। এখন যেভাবে রয়েছে, যে অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই, কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। সকালে রাজধানীর গুলশানে স্যামসাং সেন্টারে নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদ আনন্দ উৎসব পালন করেছেন স্কয়ার টয়লেটিস পরিবারের সদস্যরা। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এমন আয়োজন করা হয়। আরও জানাচ্ছেন দাউদ হাসান। এখনো শেষ হয়নি ঈদ আনন্দের রেশ। সেই রেশ নিয়ে ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগ দেওয়া মানুষগুলোর জন্য ব্যতিক্রমী ঈদ আনন্দের আয়োজন করল দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। রাজধানীর গুলশানের স্যামসং সেন্টারে বৃহত্তর এই পরিবারের সদস্যরা সাংস্কৃতিক আয়োজন আর নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে নতুনভাবে ভাগ করে নিল ঈদ আনন্দ। ঈদের আনন্দ স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে ভাগাভাগি করে নিতে প্রতি বছরই এমন উৎসবের আয়োজন করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। ঈদের শুভেচ্ছা সবাইকে জ্ঞাপন করা
একই সাথে নতুন উদ্যমে আমরা যেন সবাই এই বছরটা কাজ করতে পারি একসাথে মিলিত ফ্যামিলি পরিবার নিয়ে। আমরা তো শুধু কাজ আমাদের জন্য করি না, আমরা কাজ করি সমাজের জন্য, দেশের জন্য। সো এই ইয়াং জেনারেশনটা তারা আমি খুবই গর্বিত তাদের নিয়ে, এবং তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আমাদের এই অনুষ্ঠানটি করা হয়। ঈদ ছাড়াও প্রতি বছর যে কোনো উৎসবে নানা ধরনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। আমরা গত পয়লা বৈশাখেও আমাদের সহকর্মীদের নিয়ে কিন্তু একটা বিশাল একটা অনুষ্ঠান হয়েছিল ঢাকা কনভেনশন হলে পুলিশদের। ওখানে কয়েক হাজার আমাদের সহকর্মী ওখানে যোগ দিয়েছিল, এবং সেখানেও যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে কিন্তু আমাদের স্কোয়ার পরিবারের সদস্যরা ওখানে গান গেয়েছে, নেচেছে বিভিন্নভাবে। তো আমরা আমাদেরকে নিয়ে কিন্তু আমাদের একটা খুব বড় কালচারাল একটা আছে, সংখ্যা আছে আমাদের এই স্কোয়ার গ্রুপের মধ্যে। সো আমরা শুধু এক জায়গায় না, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু এটা হয়ে থাকে। এমন আয়োজনে কাজের আগ্রহের বৃদ্ধির পাশাপাশি স্কোয়ার পরিবারের সদস্যদের মধ্যে অটুট বন্ধন তৈরি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ওই বৈঠক নিয়ে কোনো দলের কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানোর অনুরোধ জানান তিনি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। নির্বাচন কমিশন যখনই নির্বাচন দিবে তখনই প্রস্তুত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে দুপুরে এসব কথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতে এদেশের নাগরিক থাকলে বৈধ চ্যানেলে তাদের গ্রহণ করা হবে। দেশটি যেভাবে পুশিং করছে আবারও তার সমালোচনা করেন তিনি। পুলিশ আগের চাইতে অনেক সক্রিয় দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পেটোয়া নয় বরং মানবিক পুলিশ গড়তে চাচ্ছে সরকার। জাতীয় নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগের 15 বছরের মতো ভাবেন গেলে দুইটা পিটি মারলো, পুলিশ খুব সচল। আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা তো মানবিক পুলিশ চাচ্ছি, যে না সবার সাথে ভালো ব্যবহার করে এবং জিনিস ভালোভাবে চলে। এখন যদি আমাদের ভাবে যে পুলিশের কাজ হবে খালি দুইটা বাড়ি মারবা, দুইটা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশ থেকে মানবিক পুলিশ। নির্বাচন কমিশনের উপর আস্থা রেখেই প্রধান উপদেষ্টা রমজানের আগে ভোটের কথা বলেছেন। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি সহ অন্য নির্বাচন কমিশনাররা। শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ অনেকটাই এগিয়েছে, যতটুকু কাজ বাকি আছে সেগুলো সবাইকে নিয়ে শেষ করতে হবে। বলেন, আজকের দিনে ইসির শপথ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে নির্বাচন করার। সচিবালয়ের কর্মকর্তাদের কোনো দলের জন্য লেজুর বৃত্তি না করে আইন অনুযায়ী বিবেক রেখে কাজ করার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, ভোটের মাঠে যারা খেলে তারা খেলুক, খেলে তারা জিতুক। কমিশন শুধু রেফারি হয়ে কাজ করবে। আপনারা দয়া করে, আজকে আমাদের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করা। আজকে আমাদের শপথ হবে কোন দলের জন্য লেজুর বৃত্তি না করা। আমাদের শপথ হবে আইন অনুযায়ী কাজ করা। আমাদের শপথ হবে বিবেক সম্পন্নভাবে কাজ করা। পারবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যায়ে রয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আগামী 14 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে আবু সাইদ হত্যা এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের এসআই আমির হোসেন সহ 4 জনকে। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ওসি আশরাফ উদ্দিন সহ 5 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপরদিকে যাত্রাবাড়ি এলাকায় একটি হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। সবগুলো মামলাতেই তদন্ত শেষ করতে সময় চেয়েছে প্রসিকিউশন। টানা ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল থেকেই বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলোতে দেখা যায় রাজধানীমুখী মানুষের প্রচণ্ড চাপ।
কমলাপুর রেল স্টেশনে সকালে আসা সবকটি ট্রেনেই ছিল বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীদের অভিযোগ, প্রতিটি বগিতে টিকিটের বাইরের যাত্রী ছিল বেশি। এইসব যাত্রীরা 10 থেকে 12 ঘন্টা দাঁড়িয়ে যাত্রা করায় বাড়তি মানুষের চাপে ভোগান্তি ছিল চরমে। ট্রেনের ছাদেও যাত্রী পরিবহনের অভিযোগ করেন অনেকেই। অন্যদিকে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাত্রীদের পড়তে হয় বাসায় ফেরার যানবাহন সংকটে। অটোরিকশায় 2-3 গুণ বেশি ভাড়ার কথা জানালেন বাড়ি ফেরত যাত্রীরা। আসার সময় হচ্ছে আমরা দাঁড়ায় থাকছি, দাঁড়ানোর মতো জায়গা ছিল না, ওখানে প্রচণ্ড পরিমাণ গরম। আমাদের টিকিট আছে অথচ পীরগঞ্জ থেকে আমরা উঠতে পারতেছি না ট্রেনে। আজকে যেহেতু অনেক গ্যাঞ্জাম ছিল সেহেতু আজকে অনেক কষ্টই হয়েছে। সিএনজি ভাড়া চাচ্ছে 200 টাকার ভাড়া, 150 টাকার ভাড়া, 250 টাকা বলতেছে, তাও যাইতে চায় না। এখানে আরেক ঝামেলা, এখানে 200 টাকার ভাড়া যাচ্ছে 600 টাকা, 500 টাকা, এই অবস্থা। আজ আষাঢ়ের প্রথম দিন। বাংলা পঞ্জিকার নিয়ম মেনে আজ থেকে শুরু হলো বর্ষাকাল। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল জলাশয় রক্ষার দাবি জানিয়ে প্রতি বছরের মতো এবারও বর্ষা উৎসবের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। আরও জানাচ্ছেন মৌমিতা জান্নাত। আষাঢ়ের অবিরল জলের প্রবাহ সঞ্জীবনী সুধা যোগায় এদেশের প্রাণ প্রকৃতিকে। বাংলার মাটি, ফুল, ফল আর কৃষির সাথে তাই ঋতুরানী বর্ষার প্রাণের চোখ। অথচ এই নগরে বর্ষা যেন ভোগান্তির অপর নাম। সবুজের নিদারুণ অভাবে ভোগা, বিশ্বের দূষিত বসবাসের অযোগ্য নগরীর তালিকায় থাকা রাজধানী ঢাকার প্রাকৃতিক সম্পদ পান্থকুঞ্জ পার্ক কিংবা হাতিরঝিল জলাশয় উন্নয়নের নামে ধ্বংস করা হচ্ছে সরকারি মদদে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক প্রকল্প বাস্তবায়নে এরই মধ্যে কেটে ফেলা হয়েছে এই পার্কের 2000 গাছ। পান্থকুঞ্জ রক্ষার লড়াইয়ে নামা বিভিন্ন সংগঠনের সাথে একাত্মতা জানিয়ে এবার বর্ষা উৎসবের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ষা কথন, গান, নৃত্য আর আবৃত্তির মধ্য দিয়ে পরিবেশ বিধ্বংসী উন্নয়ন প্রকল্প বন্ধ করার আহ্বান জানান শিল্পীরা। দেখো, পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা হলে একটি বৃক্ষ, লড়াই হবে তোমার সাথে, এটি হলো আমাদের এবারের স্লোগান। এবং আমরা জনগণকে আহ্বান জানাই, সাধারণ মানুষকে আহ্বান জানাই এই পান্থকুঞ্জ রক্ষার জন্যে, গাছ রক্ষার জন্যে। নিছক শহুরে বৃষ্টিবিলাস নয়, এই উৎসবের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও উন্নয়ন প্রকল্পের বিপর্যয় থেকে মানুষ তথা সমগ্র প্রকৃতিকে রক্ষার তাগিদ আয়োজকদের। উদীচী তো মানুষের মুক্তির কথা বলে না, উদীচী প্রাণ প্রকৃতির মুক্তির কথাও বলে। বর্ষোৎসব তার একটা নিদর্শন। আমরা চাই নগরের যে কোনো পরিকল্পনা হবে সেখানে সমস্ত প্রাণ প্রকৃতিকে যদি অ্যাকোমোডেট করা যায় তাহলেই আসলে এই নগরটা একদিন মানুষের নগর হবে। এই দুটো মাস যখন বৃষ্টিতে ভিজে থাকে তখন মনটাও ভিজে থাকে, প্রাণটাও চঞ্চল হয়ে ওঠে। উৎসবে প্রাণ প্রকৃতি ধ্বংসের প্রকল্প বাতিল, নদী, হাওর বাওর ও জলাশয় রক্ষা, কৃষি ও কৃষক রক্ষা প্রকল্প সহ মোট 5টি দাবি জানানো হয় উদীচীর পক্ষ থেকে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে দুই পক্ষের মধ্যে বিক্ষোভ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে উপজেলার সাহেববাজার এলাকায় বিএনপির সাবেক সভাপতি পারভেজ আহমেদের পক্ষে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এ সময় নতুন কমিটির পক্ষ থেকে আরেকটি মিছিল বের হলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। জানা যায়, গেল 14 জুন কালিয়াকৈর উপজেলা পৌরসভা সহ জেলার 8টি ইউনিটের কমিটি বাতিল করে গাজীপুর জেলা বিএনপি। পরে গতকাল সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করা হয়, যার বিরোধিতা করে বিক্ষোভ করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ গ্রুপ। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, হটস্পট বরগুনা। এডিস মশা নিধনে প্রশাসনের উদাসীনতাই দায়ী বলে অভিযোগ এলাকাবাসী। ছোট হয়ে আসছে জাহাজ ভাঙা শিল্প। 125টি শিপইয়ার্ডের মধ্যে চালু মাত্র 25টি। বন্ধের মুখে আরও 11টি। অস্তিত্ব রক্ষায় ঋণ দাবি। এবং ইশাককে মেয়রের দায়িত্ব দিতে ফের বিক্ষোভ। স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা।
দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দেখা